রক্তের ছড়াছড়ি দেখে বিকট এক চিৎকার দিয়ে রুমের এক পাশে গিয়ে বসলো নীলিমা। শরীর অনবরত কাঁপছে, কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। অবশ্য পারবেই বা কিভাবে? চোখের সামনে সারা শরীরে রক্ত নিয়ে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে তারই ক্লাসমেট রাতুল, আর তারই বিপরীত দিকে দাঁড়িয়ে আছে মেহরান। নীলিমা রুমের এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে, শরীরের তীব্র কম্পন চলমান, চোখ দিয়ে ঝরছে অঝরে পানি। সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন অথচ ভয়ঙ্কর ব্যক্তিটিকে দেখে বারবার ভয় আটকে উঠছে নীলিমা। সামনে থাকা ব্যক্তিটি একবার ফ্লোরে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকা রাতুলের দিকে রক্তিম চোখে তাকিয়ে থেকে নীলিমার দিকে শীতলভাবে দৃষ্টি দিল। মেহরানের এই শীতল দৃষ্টিতে নীলিমার শরীরে যেন আরো একবার তীব্র কম্পন হলো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, সেই ঘাম গিয়ে নাকে পড়ছে। ধীরে ধীরে সেটা ঠোঁটের কাছে এসে পড়তে নীলেই সাথে সাথে টিস্যু দিয়ে মুছে ফেললো মেহরান। তারপর নীলিমার মুখে অজস্র চুমুতে ভরিয়ে দিতে লাগলো। হঠাৎ এমন হওয়ায় আরো একবার আটকে উঠল নীলিমা। মেহরানের সামনে থেকে ছিটকে দূরে সরে গেল। মেহরান এখনো স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে নীলিমার দিকে। মেহরান এবার নীলিমার দিকে এগিয়ে আসলো। সেটা দেখে নীলিমা অস্ফুট সুরে বলল, খবরদার, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। আপনি একজন সাইকো, বদ্ধ পাগল, উন্মাদ। আপনার এই নিকৃষ্ট হাতের ছোঁয়া আমাকে দিবেন না, একদম ভালো হবে না বলছি। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। আমি আপনার কাছ থেকে মুক্তি চাই। বলেই দুই হাত দিয়ে কান চেপে ধরলো নীলিমা। তুমি কেন আমার থেকে বারবার মুক্তি চাও ব্লুবার্ড? তুমি জানো যে আমি মরে যাওয়ার আগ পর্যন্ত তুমি আমার কাছ থেকে কখনো মুক্তি পাবে না। আর মৃত্যু যেহেতু অনিবার্য, তাই তুমি মরে গেলে তোমাকে আমার কাছে মমি করে রেখে দিব। বাই এনি চান্স তুমি কি আমার কাছে মমি হয়ে থাকতে চাও নাকি জীবন্ত? কানের কাছে ফিস ফিস করে কথাগুলো শুনে নীলিমার হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে। হাসি খুশি সুন্দর জীবনটা যে এইভাবে অসহনীয় যন্ত্রণায় পরিণত হবে সেটা ক্ষণাক্ষরেও কল্পনা করতে পারেনি নীলিমা। হাত দিয়ে চোখের পানি মুছতে নিলে সাথে সাথে তার হাত খপ করে ধরে ফেলে মেহরান। তারপর নিজের হাত দিয়ে নীলিমার চোখের পানিগুলো মুছে দিয়ে বলল, এই চোখের পানি ঝরানোর অধিকার শুধু আমার, আর মোছার অধিকারও শুধুই আমার। আর হ্যাঁ, আমার থেকে মুক্ত হওয়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। আমার অবস্থান তোমার জন্য কতটুকু আশা করি সেটা এতদিনে ভালোভাবে বুঝে গেছো। নেক্সট টাইম মুক্তি চাই করে মাথাটা খারাপ করবে না। আই হেট দিস ওয়ার্ড, মাইন্ড ইট। এই ডাফারটার অবস্থা দেখেছো তো? আমার থেকে দূরে যাওয়ার কথা ভাবলে সবার এর থেকেও ভয়ঙ্কর অবস্থা করব আমি। তারপর নীলিমার এক গালে হাত দিয়ে স্লাইড করতে করতে বলল, ব্লু বার্ড, তুমি কি চাও তোমার এই ছোট্ট ডিসিশনের জন্য এতগুলো মানুষের প্রাণ ঝরে যাক? নিশ্চয়ই না। এই বলে মেহরান চলে যেতে নিলে হঠাৎ করে নীলিমা ওর পা জড়িয়ে ধরে। আকস্মিক পা জড়িয়ে ধরায় একটু অবাক হয়ে নিচে তাকায় মেহরান। নীলিমার চোখ থেকে অশ্রু গড়িয়ে মেহরানের পায়ের উপর পড়ছে। মেহরান এতে যেন আরো কয়েক দফা রেগে গেল। মেহরানের পা থেকে নীলিমা হাত ছাড়িয়ে হাঁটু গেড়ে ফ্লোরে বসে ওর গালে আলতো করে হাত রেখে বলল, কি হলো, পা ধরলে কেন ব্লু বার্ড? তোমার স্থান তো আমার বুকে, পায় না। মেহরানের চোখ এখনো লাল হয়ে আছে, কপালের রগগুলো যেন দগধগ করছে। সেটা দেখে একটা শুকনো ঢুক গিলে নীলিমা বলল, প্লিজ আপনি রাতুলকে ছেড়ে দিন। ওর কোনো দোষ নেই। ওই আমার স্কুল ফ্রেন্ড, আর কিচ্ছু না। ভার্সিটিতে আমরা একই সাথে ভর্তি হয়েছি, এছাড়া কোনো সম্পর্ক নেই আমাদের মধ্যে। দয়া করে ওকে ছেড়ে দিন। কথাগুলো বলে নীলিমা কান্না করছিল। হঠাৎ করে মেহরান নীলিমাকে ছেড়ে রুমের দরজা খুলে চলে গেল। আকস্মিক ঘটনায় নীলিমা কিছু বুঝে উঠতে পারল না। কিছু ভাবার আগেই দেখতে পেল মেহরান হাতে ধারালো ছুরি নিয়ে রক্তিম চোখে তাকিয়ে আছে রাতুলের দিকে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে রাতুলের দিকে। নীলিমার বুঝতে আর বাকি রইল না কি ঘটতে চলেছে। তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে মেহরানের হাত ধরে বলল, কি করছেন আপনি? ওকে খুন করে ফেলবেন নাকি? নীলিমার কথা শুনে মেহরান উচ্চ শব্দে হেসে দেয়। সেই ভয়ঙ্কর হাসির আওয়াজে মনে হয় পুরো ঘর কেঁপে উঠল। সাথে নীলিমাও। মেহরান নীলিমার এক হাত ধরে ওর বুকের বাঁ পাশে রেখে বলল, হার্টবিট শুনতে পাচ্ছ ব্লু বার্ড? জানো তো এই হার্টবিট ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত মানুষের জীবন বেঁচে থাকে। যখন জীবন শেষ হয়ে যায় তখন হার্টবিট চলাও বন্ধ করে দেয়। আর তুমি হলে আমার জীবন। আর কেউ নিশ্চয়ই চায় না যে তার জীবনের দিকে কেউ হাত বাড়াক। ওই নর পিশাচটা তোমার হাতে হাত দিয়েছে।
আমার সামনে তোমার দিকে 4 মিনিট 23 সেকেন্ড তাকিয়েছিল। ওর চোখে তোমার জন্য দুর্বলতা দেখেছি। আর স্কুল জীবন থেকে যেহেতু তোমাদের পরিচয়, সেহেতু নিশ্চয়ই অনেকবার তোমার হাতে ও টাচ করেছে আর তাকিয়েছেও। আর আজ তুমি ওর জন্য কান্না করছো, এর মানে ওর জন্য তোমার খুব কষ্ট হচ্ছে। কই, তুমি তো আমার জন্য কখনো কান্না করো না। 15 দিন যাবৎ তুমি আমার সাথে আছো। তোমার চোখে আমার জন্য ঘৃণা ছাড়া আর কিছুই দেখতে পাইনি। আমার হাতের ছোঁয়া লাগলে তোমার অস্বস্তি হয়, আমার নিঃশ্বাসও তোমার কাছে বিষাক্ত মনে হয়, অথচ ওই বাস্টার্ড তোমার হাত ধরলো, সেটাতে তোমার অস্বস্তি লাগেনি। ও, তোমার মতে তো আমি সাইকো, বদ্ধ উন্মাদ। তাহলে এই সাইকোর সাইকোগিরি আজকে ভালোভাবে দেখে নাও। ওর শাস্তি অনেক আগেই পাওয়া উচিত ছিল। যাই হোক, আজকে সুদে আসলে পূরণ করব। তুমি একদম চিন্তা করো না ব্লু বার্ড। নীলিমার গালে স্লাইড করতে করতে কথাগুলো বলল মেহরান। মেহরান এবার রাতুলের পাশে গিয়ে বসল। রাতুল অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়ে আছে, পুরো শরীর রক্তে মাখামাখি। মেহরান রাতুলের চোখ বরাবর ছুরিটা তাক করতে নিলে নীলিমা খপ করে ছুরিটা ওর হাত থেকে নিয়ে যায়। মেহরান নীলিমার এই আচরণের রাগে লাল হয়ে ওঠে। নীলিমার কাছে গিয়ে ওর চিবুক ধরে বলে, তোমার সাহস হলো কি করে আমার কাছ থেকে ছুরিটা কেড়ে নেওয়ার? প্লিজ আপনি রাতুলকে খুন করবেন না। আমি কোনো দিন রাতুলের সাথে কথা বলবো না, দেখাও করব না। দয়া করে ওকে প্রাণে মারবেন না। হাত জোর করে কথাগুলো বলল নীলিমা। হঠাৎ করে মেহরান নীলিমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। এইভাবে জড়িয়ে ধরায় নীলিমা হাত আলগা হয়ে গেল। সেই সুযোগে মেহরান নীলিমার হাত থেকে ছুরিটা নিয়ে বলল, খুব নরম তুলতুলে তুমি ব্লুবার্ড, তুমি চিন্তা করো না, ওকে আমি প্রাণে মারবো না, জাস্ট একটু শাস্তি দিব। প্রথমে ওর চোখ দুটো তুলে নিব, তারপর দুটো হাত কাটবো, ব্যাস। তারপর হসপিটালে ফেলে আসবো। যে চোখ জোড়া দিয়ে তোমার দিকে তাকিয়েছে সেই চোখ না থাকাই ভালো। যে হাত দিয়ে তোমাকে ছুঁয়েছে সেই হাত দিয়ে আর কিছু করার ক্ষমতা থাকবে না। ওর দিকে তোমার তাকিয়ে থাকা আমার একদম সহ্য হচ্ছে না। তুমি হিংসা হয় আমার, ভুলে যেও না তুমি আফরোজ মিহিরান চৌধুরীর স্ত্রী। তুমি শুধু আমার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকাবে, আর কারো দিকে না। কথাগুলো বলেই রাতুলের দিকে যেতে লাগলো মেহরান। যখনই রাতুলকে অ্যাটাক করতে যাবে তখনই পেছন থেকে চিৎকারের শব্দে ফিরে তাকালো মেহরান। ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে নীলিমা। সেটা দেখে রহস্যময় হাসি দিল মেহরান। কেন বারবার এত চিৎকার করো বলো তো ব্লুবার্ড? এত চিৎকার চেঁচেমেচি আমার একদম ভালো লাগে না। আচ্ছা, ফ্রেশ হয়ে নাও, তোমার জন্য খাবার আনছি। কথাটা বলেই চলে গেল মেহরান। সবে মাত্র জ্ঞান ফিরল নীলিমার। জ্ঞান ফেরা মাত্রই মেহরানের কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেল নীলিমা। মনে পড়ে গেল সকালের ঘটনা। নীলিমার বিয়ের 15 দিন পর মেহরানের অনুমতি পেয়ে খুশি হয়ে ইউনিভার্সিটিতে যাচ্ছিল নীলিমা। অনার্স সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম হবে কিছুদিন পর, তাই ক্লাস ফ্রেন্ডদের থেকে নোটস নিবে বলে অনেক অনুরোধ করে মেহরানকে রাজি করিয়ে ইউনিভার্সিটিতে যাচ্ছিল। মেহরান নীলিমাকে ইউনিভার্সিটিতে নামিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে চলে যায় আর বলে যায় ইউনিভার্সিটিতে কাজ শেষ হওয়ার পর যেন ভার্সিটির গেটের সামনে অপেক্ষা করে। মেহরান ওকে নিয়ে যাবে আর ভুলেও যেন কোনো ছেলের দিকে না তাকায়, তবে মারাত্মক কিছু হবে। এইসব বলে শাসিয়া যায়। নীলিমা সভ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে সায় জানায়। ভার্সিটির ক্লাস শেষ করে নীলিমা গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। এমন সময় হাতে কারো স্পর্শ পেয়ে হকচকিয়ে যায়। নীলিমা তার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল। নীলিমা কিছু বলতে যাবে তার আগেই ওর বাম হাতে কারো শক্ত হাতের ছোঁয়া অনুভব করলো। পাশে তাকিয়ে দেখলো নীলিমার দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে মেহরান। নীলিমার হাত পা যেন ঠান্ডা হয়ে যেতে লাগলো। পরক্ষণেই খেয়াল করলো রাতুল নীলিমার ডান হাত ধরে আছে হাসি মুখে। আসলে কথা বলার কারণে খেয়ালই করেনি যে রাতুল এতক্ষণ ধরে ওর হাত ধরেছিল। মেহরানকে দেখে নীলিমা রাতুলের দিকে ওর হাত ছাড়িয়ে নিয়ে কাঁপা কাঁপা স্বরে বলতে থাকলো। আসলে রাতুল আমার স্কুল ফ্রেন্ড। ও এই ইউনিভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে। আজকে নোটস নিতে এসে দেখা হয়ে গেল। নীলিমার দুই ঠোঁটের ওপর আঙ্গুল দিয়ে মেহরান বলল। ব্যাস, আর বলতে হবে না, ও তোমার ফ্রেন্ড, তাই তো? এইটা বলেই মুচকি হাসি দিয়ে রাতুলের দিকে ডান হাত বাড়িয়ে দিয়ে বলল। হাই,
আমি আফরোজ মেহরান চৌধুরী, নীলিমার হাজবেন্ড। মেহরানের কথা শুনে রাতুল যেন অবাকের শীর্ষে পৌঁছল। ও ভাবতেই পারেনি যে নীলিমার বিয়ে হয়ে গেছে। আসলে স্কুল লাইফ থেকে রাতুল নীলিমাকে খুব পছন্দ করত। কয়েকবার প্রপোজ করবে ভেবেছিল, কিন্তু নীলিমা যদি না করে দেয় তাহলে ওদের ফ্রেন্ডশিপ নষ্ট হবে। সেই ভয়ে আর প্রপোজ করা হয়নি। তারপর পড়ালেখার কারণে দুজন দুই দিকে চলে যায়। হঠাৎ ভার্সিটির গেটের সামনে নীলিমাকে দেখার পর রাতুল খুব খুশি হয়, কিন্তু মেহরানের কথা শুনে যেন সব খুশি গায়েব হয়ে গেল। তবুও ম্লান হেসে হ্যান্ডশেক করলো মেহরানের সাথে। মেহরান মুচকি হেসে বলল, তুমি আমার থেকে বয়সে ছোট হবে, তাই তুমি করে বলছি। রাতুল ম্লান হেসে বলল, তাহলে আমাদের সাথেই চলো, আমাদের গাড়িতে তোমরা দুই ফ্রেন্ড মিলে উঠে পড়ো। কতদিন পর তোমাদের সাথে দেখা, যেতে যেতে গল্প করা যাবে। মেহরানের নরম সুরে কথাগুলো শুনে নীলিমা যেন বিশ্বের শেষ প্রান্তে চলে গেল। নীলিমা বুঝতেই পারছিল না যে এটা ঝড়ের পূর্বাভাস। তোমাকে তো আমি আজ কোনো মতেই ছাড়ছি না, কথা না বাড়িয়ে উঠে পড়ো দুজনে। রাতুল নীলিমার দিকে তাকালো। নীলিমা ওকে চোখের ইশারায় গাড়িতে উঠতে বলল। রাতুল গাড়ির পেছনের সিটে বসলো। নীলিমা কোথায় বসবে ভেবে পাচ্ছিল না। এর মধ্যেই মেহরানের শান্তস্বর ভেসে আসলো। তুমি কি তোমার ফ্রেন্ডের সাথে বসতে চাও নাকি আমার সাথে? সে মেহরানের ওই কণ্ঠস্বরে যেন কিছু একটা ছিল। নীলিমা আর কোনো উত্তর না দিয়েই সামনে গিয়ে মেহরানের পাশের সিটে বসে সিট বেল্ট লাগিয়ে নিল। মেহরান গাড়ি স্টার্ট দিল। হাই স্পিডে গাড়ি চলতে থাকলো। রাতুলের কথায় মেহরান বাঁকা হাসি দিয়ে বলল, এটা কি করে হয়? আজ আমাদের প্রথম দেখা, তোমাকে আমার বাসায় না নিয়ে গেলে কেমন দেখায় বলো? আগে আমাদের বাসায় যাবে, তারপর তোমার যেখানে যেতে মন চায় সেখানে যাবে। নো, নেভার। আমার কথার অবাধ্য হওয়া আমি একদম পছন্দ করি না। আজকে যেতে বলেছি, সো আজকেই যাবে। রাতুল আর কথা বাড়ালো না। কিছুক্ষণ পর ওরা ওদের বাসার সামনে চলে আসলো। মেহরান নীলিমাকে বলল, রাতুলকে নিয়ে গেস্ট রুমে যাও, ওকে বসতে বলে তুমি ফ্রেশ হয়ে নাও, আমি গাড়ি পার্ক করে আসছি। নীলিমা রাতুলকে নিয়ে বাসার ভিতরে গেল। রাতুলকে গেস্ট রুমে গিয়ে বসতে বলে উপরে চলে গেল ফ্রেশ হতে। নীলিমার মনে একটু খটকা লাগলো মেহরানের এহেন আচরণে, তবুও কিচ্ছু বললো না। এইদিকে রাতুল সবেমাত্র গেস্ট রুমে গিয়ে চারদিক দেখছিল, তখনই পেছন থেকে ভারী কিছুর আক্রমণে মাথায় তীব্র যন্ত্রণা হলো। রাতুল আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে পড়ে গেল ফ্লোরে। পেছনে থাকা ব্যক্তিটি রাতুলকে আরো কয়েকটি আঘাত করলো মোটা রড দিয়ে, যার ফলে রাতুলের শরীর থেকে রক্ত ঝরতে লাগলো। নীলিমা মাত্রই ফ্রেশ হয়ে নিচে নামছিল, এমন সময় নিচে কিছু শব্দ পেয়ে তাড়াতাড়ি করে ছুটে এলো। নিচে এসে মেহরানকে দেখে দাঁড়িয়ে গেল। নিজেকে যেন উক্তিটি করেছেন গ্রিক দার্শনিক সক্রেটিস, কিন্তু তুমি তো নিজেকেই জানো না, আমাকে কিভাবে জানবে? জোর করে হোক আর যেভাবেই হোক, তুমি আমার বিয়ে করা স্ত্রী। 15 দিন হয়েছে আমাদের বিয়ে হয়েছে। এই 15 দিনে নিশ্চয়ই তোমার আমাকে ভালোভাবে জানা উচিত ছিল, কিন্তু আফসোস এখনো তুমি আমাকে ভালোভাবে জানতে পারোনি। নীলিমার খুব কাছে গিয়ে কথাগুলো বলল মেহরান। নীলিমা যেহেতু সিঁড়ি দিয়ে খুব দ্রুত নিচে নামছিল, এমন সময় মেহরানের সামনে এসে পড়ায় হক চুকিয়ে যায়। তখনই মেহরান এই কথাগুলো বলে। এতে নীলিমা অনেকটা অপ্রস্তুত হয়ে যায়। নীলিমা মেহরানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, হঠাৎ এই কথা বলছেন কেন? মেহরান মুচকে হেসে বলল, সেটা তোমার না জানলেও চলবে। যাই হোক, এত তাড়াহুড়ো করে নিচে নেমে এলে যে? কথাটি বলে নীলিমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে মেহরান। নিচে আসার সময় কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেলাম, তাই। নীলিমাকে কথাটা সম্পূর্ণ করতে না দিয়ে ঠোঁটের কোণে রহস্যময় হাসি ঝুলিয়ে মেহরান বলল, ও এই ব্যাপার। চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, ফলো মি ব্লুবার্ড। নীলিমা মেহরানের পেছনে গেল গেস্ট রুমের দিকে। রুমের সামনে আসতেই ফ্লোরের দিকে তাকিয়ে থমকে গেল নীলিমা। আর তারপরের ঘটনা সবার জানা। টি টেবিলে ট্রে রাখার আওয়াজে ভাবনা থেকে ফিরে এলো নীলিমা। সামনে থাকা মানুষটির দিকে বিস্ফোরিত নয়নে তাকালো। নীলিমার ওই তীক্ষ্ণ চাহনি মেহরানের চোখে এড়ালো না। মেহরান মুচকে হাসি দিয়ে বলল, কি হলো ব্লুবার্ড, এভাবে তাকিয়ে আছো কেন? খেয়ে ফেলবে নাকি? তোমাকে দেখে তো মনে হচ্ছে কোনো বাঘ তার শিকারীকে পেয়ে কিভাবে ভোজন করবে তার প্ল্যান করছে।
মেহরানের কথায় নীলিমার রাগ যেন কয়েক গুণ বেড়ে গেল। তৎক্ষণাৎ প্রশ্ন করল। আপনি কি করেছেন রাতুলের সাথে? মেহরান নিচের দিকে তাকিয়ে খাবার সার্ভ করতে করতে বলল। তেমন কিছু না, জাস্ট ডান হাতটা এমনভাবে জখম করেছি যেন ওই হাত দিয়ে কোনো কাজ করতে না পারে, আর বাম চোখটাকে নষ্ট করে দিয়েছি। তারপর একটা হসপিটাল থেকে একটু দূরে ফেলে দিয়ে এসেছি, যেখানে কোনো সিসি ক্যামেরা নেই। বেচারা তোমার স্কুল ফ্রেন্ড ছিল, না জানি কত হেল্প করেছে স্কুল জীবনে, তাই সামান্য শাস্তি দিয়েছি। মেহরান খুব স্বাভাবিকভাবেই কথাগুলো বলল। এই মুহূর্তে কেউ সামনে থাকলে তার হাব ভাব দেখে বলতো, মেহরান হয়তো কোনো মজার গল্প বলছে। আপনি বুঝতে পারছেন না? আপনি বুঝতে পারছেন আপনি মানুষ নাকি পশু? কটমটিয়ে বলল নীলিমা। অবশ্যই আমি মানুষ, কিন্তু একটু অস্বাভাবিক, আর সেটা শুধু তোমার জন্য, আর কারো জন্য নয়, বুঝেছো ব্লুবার্ড? মেহরানের এরকম খামখেয়ালি কথায় নীলিমার রাগ যেন 3 গুণ বেড়ে গেল। চিৎকার করে বলল, আমি এই মুহূর্তে এই বাসা ছেড়ে চলে যাব, আর এক মুহূর্ত আপনার সাথে থাকবো না। আপনি মানুষরূপী হায়না। রাতুল কোনো দোষ না করেই যদি শাস্তি পায়, তাহলে আমাকে আপনি মেরে ফেলতেও দ্বিধাবোধ করবেন না। আপনি আমায় জোর করে বিয়ে করেছেন, কেন করেছেন তার উত্তর এখনো আপনি দেননি। আমি উত্তর চাইও না। একটা পাগলের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমি চলে যাব এখান থেকে। এই বলে নীলিমা বিছানা থেকে উঠে দরজার কাছে যেতেই হাতে টান অনুভব করল। পেছনে তাকাতেই দেখলো একজোড়া লাল চোখ ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে নীলিমার দিকে। মনে হচ্ছে চোখ জোড়ায় হাত দিলেই রক্ত গড়িয়ে পড়বে। মেহরানের ওই লাল চোখ জোড়া দেখে নীলিমা কিঞ্চিত কেঁপে উঠল। পরক্ষণেই নিজেকে শান্ত করল, কারণ এই 15 দিনে এই চোখ জোড়ার অনেকবার মুখোমুখি হয়েছে, তাই মেহরানের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। মেহরান একটা রহস্যময় হাসি দিয়ে বলল, এই 15 দিনে এই নিয়ে 20 বার পালানোর চেষ্টা করেছো, সফল হয়েছো? একবারও হয়নি, আর হবেও না। তোমাকে অনেক বুঝিয়েছি আমার অনুভূতিগুলো। তোমাকে ঠিক কতটা ভালোবাসি সেটা হয়তো পরিমাপ করতে পারবো না। দীর্ঘ প্রতীক্ষার পর তোমাকে নিজের করে এনেছি, ছেড়ে দেবার জন্য নয়। তোমাকে আগেই বলেছি তুমি আমার থেকে কখনোই মুক্তি পাবে না, যতদিন না আমার মৃত্যু হচ্ছে। কিন্তু তুমি যদি চাও তোমাকে আমার কাছে মমি করে রাখবো। এখন মনে হচ্ছে তুমি সেটাই চাচ্ছ। ওকে ফাইন, তোমার অজ্ঞাত মনের চাওয়াটাই আমি পূরণ করব। কথাগুলো বলেই মেহরান নীলিমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। তারপর দরজার বাহির থেকে লক করে চলে গেল। নীলিমা বিছানায় বসে কান্না করছিল। এমন সময় দরজা খোলার শব্দে পেছনে ফিরে তাকালো। মেহরান নীলিমার কাছে এসে ওর হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে গেল। নীলিমাকে স্টোর রুমে নিয়ে একটি চেয়ারের 2 কোণায় রাখা দড়ি দিয়ে বেঁধে ফেলল। কয়েক মিনিটের মধ্যেই এতগুলো ঘটনা ঘটে গেল যে নীলিমা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মেহরান কি করতে চাইছে কিছুই বুঝতে পারছে না। পরক্ষণেই সামনে তাকিয়ে নীলিমার চোখ জোড়া ছানা বড়া হয়ে গেল। মেহরান ফ্লোরে সিমেন্টের সাথে পানি মিলিয়ে সিমেন্ট গুলিয়ে সেগুলো একটা বড় বাটিতে রাখছে। নীলিমার চোখ যেন চড়ক গাছ। কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি এগুলো দিয়ে কি করবেন? তোমার মমি বানাবো, তারপর সারা জীবনের জন্য নিজের কাছে রেখে দিব। চাইলেও আমার কাছ থেকে কোথাও যেতে পারবে না। কথাগুলো বলেই মুচকে হাসি দিল মেহরান। হাসিটা এমন ছিল যেন কোনো প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছে। মেহরানের কথা শুনে নীলিমার গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গেল। এক মনে ভাবতে লাগলো যে মেয়ে টিচারের মার খাওয়ার ভয়ে ছোটবেলা থেকে পড়া কমপ্লিট করে যেত, এমনকি যে কোনো কিছুর আঘাতের ভয়ে অতি সাবধানে চলাফেরা করে, সে নাকি মমি হয়ে যাবে, তাও আবার জীবিত অবস্থায়। কথাগুলো ভাবতেই নীলিমার গা রিরি করে ওঠে। আর এই সাইকোটা যেভাবে সিমেন্ট গুলিয়ে রাখছে, মনে হয় খুব কঠিনভাবে আমার মমি তৈরি করবে। না না, আমি যেখানে সামান্য আঘাত সহ্য করতে পারি না, সেখানে মমি হওয়া তো অনেক দূরের ব্যাপার। আত্মহত্যা মহাপাপ না হলে অনেক আগেই সেটা করে ফেলতাম। কিন্তু আমি একদমই জাহান্নামে যেতে চাই না, আর আত্মহত্যা তো আরো ভয়াবহ। দূর ছাই, আমি এসব কি ভাবছি? এই সাইকোটার সাথে থাকতে থাকতে আমিও মনে হয় সাইকো হয়ে যাচ্ছি। যাই হোক, আমি এখন নিনজা টেকনিক খাটাবো। সাইকোটার সাথে তালে তাল মিলিয়ে মমি হওয়া থেকে নিজেকে বাঁচাবো যেভাবেই হোক। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নীলিমা
মেহরানের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ মেহরান নীলিমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে মুচকি হাসি। নীলিমা মেহরানের হাসি দেখে যেন ক্রাশ খেয়ে গেল। এই প্রথম মেহরানকে নীলিমা খুব ভালোভাবে দেখল। মাথায় ঝাঁকড়া চুল, ভাষা ভাষা চোখ, অর্ধ খাড়া অর্ধ বোঝা নাক, ব্রাউন কালার চোখ, তার উপর নজর কাড়া হাসে, সব মিলিয়ে রকস্টার। কিন্তু ভেতরে যে আস্ত একটা হিটলার, সেটা তো কাছ থেকে না দেখলে কখনোই বুঝতো না। চোখের সামনে মেহরানের হাতে উপাস উপাস করতেই নীলিমার ধ্যান ভাঙল। কোন ভাবনার জগতে ডুবেছিলে ব্লুবার্ড? নিশ্চয়ই মমি হওয়ার পরের জীবন কেমন কাটবে সেটা নিয়ে ভাবছিলে। মেহরানের এহেন কথায় নীলিমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। সেটা মেহরান লক্ষ্য করে টিস্যু দিয়ে মুছে দিল। নীলিমা মেহরানের দিকে তাকিয়ে কাদু কাদু মুখ করে বলল, দেখুন, আপনি রাতুলের সাথে যা করেছেন সেটা হয়তো ঠিক করেননি, কিন্তু আমার সাথে যেটা করতে চাইছেন সেটা তো আরো বড় ভুল। আপনি তো আমাকে ভালোবাসেন, তাই না? তাহলে আমাকে জীবন্ত মমি বানাতে আপনার কষ্ট হবে না, বলুন? এতই যখন বোঝো তাহলে বারবার আমার কাছ থেকে পালাতে চাও কেন? তুই একটা বদ্ধ পাগল, তাই তো পালাতে চাই, খারুস একটা। নীলিমা মনে মনে কথাগুলো বলল, কিন্তু ওপরে মিথ্যা হাসি ঝুলিয়ে বলল, দেখুন, আমি আপনাকে আগে কখনো বলেছি বলে মনে পড়ে না, আর না আপনার পরিচয় আমি জানি। আপনি আমাকে লুট করে তুলে এনে হুট করে বিয়ে করেছেন, তাও আমার ইচ্ছের বিরুদ্ধে। তার উপর আপনি আমাকে 15 দিন বন্ধ দরজায় আটকে রেখেছেন, শুধু সময় মতো খাবার দিয়েছেন। আর যখন আমি পালাতে চাইতাম তখনই আপনি আমার লাল চোখ জোড়া দিয়ে আপনার লাল চোখ জোড়া দিয়ে আমায় ভস্ম করে দিয়েছেন। আর আজ আপনি আমার ফ্রেন্ডকে এভাবে মারলেন। এত কিছুর পর আমার এইরকম রিয়্যাক্ট করা স্বাভাবিক কিনা আপনিই বলুন? আপনি হলে কি করতেন? একটু স্বাভাবিক না, কারণ প্রথমত তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসার অনুভূতি হওয়ার পর থেকে। দ্বিতীয়ত তোমার প্রতিটি ভালো লাগা খারাপ লাগা সব আমার জানা। বলতে পারো তোমাকে আমি পুরো মুখস্থ করেছি। আর তোমার প্রতি আমার যে ভালোবাসা সেটা হলো অপরিসীম ভালোবাসা, যার কোনো পরিসীমা নেই। সো আমার অমূল্য সম্পদে কখনোই আমি ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না। তাকানো তো অনেক দূরের কথা, আমি সেটা কখনোই মানব না, কারণ তোমার ক্ষেত্রে আমি বড্ড হিংসুটে ব্লুবার্ড। কথাগুলো খুব সফট ভয়েসে বলল মেহরান। মেহরানের এই শীতল কণ্ঠ শুনে নীলিমার শরীরে শিরা উপশিরায় অন্যরকম শিহরণ বয়ে গেল। মেহরান আবার বলতে শুরু করলো, রাতুলের প্রথম ভুল হলো ও তোমার হাত স্পর্শ করেছে। দ্বিতীয় ভুল হলো ও তোমার সৌন্দর্যের প্রশংসা করেছে, যেটা করার অধিকার একমাত্র আমার। আর ওর সবচেয়ে বড় ভুল হলো ওর চোখে তোমার জন্য গভীর ভালো লাগা দেখেছি, যেটা আমার সহ্য সীমার বাইরে ছিল। তাই এই শাস্তিগুলো ওর প্রাপ্য ছিল। এনিওয়ে, তুমি জানতে চেয়েছো যে তোমার জায়গায় আমি থাকলে কি করতাম, তাই তো? নীলিমা হ্যাঁ বোধক মাথা নাড়ল। ওয়েল, আমি হলে এই রকম বিশ্বপ্রেমিককে মাথায় তুলে রাখতাম, তার ভালোবাসার অনলে পুড়তে চাইতাম বারবার, তার মধ্যে নিজেকে বিলিয়ে দিতাম নিঃস্বার্থভাবে, তাকে নিয়ে হারিয়ে যেতাম গহীন কোনো অজানায়, যেখানে শুধু সে আর আমি থাকবো। আশা করি আমার উত্তর পেয়েছো ব্লুবার্ড। পেয়েছি। তো আপনার মতো সাইকোর থেকে এর থেকে ভালো উত্তর কিভাবে আশা করব? সাইকোর উত্তর তো সাইকোর মতোই হবে। দাঁত কিরমির করে কথাগুলো মনে মনে আওড়ালো নীলিমা। হয়েছে হয়েছে, আমাকে নিয়ে আজগুবি কথা বলা হয়ে গেলে এইবার জীবন্ত মমি হওয়ার জন্য রেডি হও। এই না, আমি জীবন্ত মমি হতে চাই না। তাহলে কি মৃত মমি হতে চাও? না, আমি জীবন্ত মৃত কোনো টাইপের মমি হতে চাই না। প্লিজ এরকম করবেন না। আপনি যা বলবেন আমি সব শুনবো। আপনি বললে আমি কান ধরে উদ্বস করব। এইগুলোর অভ্যাস আমার আছে। আমার ভুলগুলোর জন্য অনেকগুলো সরি। দয়া করে আমাকে মমি বানাবেন না। আমি আর কখনো পালাতে চাইবো না, বিশ্বাস করুন। জীবনের ভয় আমার আছে। প্লিজ প্লিজ প্লিজ। এক নিঃশ্বাসে কথাগুলো বলায় নীলিমার গলা শুকিয়ে কাশি উঠে গেল। এমন সময় সামনে পানির গ্লাস দেখে চকচক করে খেয়ে নিল। সামনে থাকা ব্যক্তিটি মিটমিট করে হাসছে। নীলিমা খেয়াল করলো ওর হাতে একটু আগে বাধা ছিল, কখন খুলে দেওয়া হয়েছে ও টেরও পায়নি। ভাবল, সাইকোটা কি ম্যাজিক জানে নাকি? আমি তোমাকে এক শর্তে ছেড়ে দিতে পারি।
আগে বলো মানবে কিনা। সাইকোটা আবার কি শর্ত দিবে? সে যাই হোক, আমারও তো ভেবে লাভ নেই, আগে জীবন বাঁচানো ফরজ। একটা ঢোক গিলে বলল, আমি রাজি, বলুন কি করতে হবে। আরে বাই স্ট্রেঞ্জ, এত সহজে রাজি হয়ে গেলে? যাক, সুবুদ্ধি হয়েছে তাহলে। আচ্ছা শোনো, তুমি আমার জান পাখি, তাই তোমাকে অতটা কঠিন শর্ত দিব না। এখন আমাকে আই লাভ ইউ বলে আমার গালে একটা কিস করতে হবে। আর হ্যাঁ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না এটাই বলবে, কিন্তু এখন আমি এইসব শোনার মুডে নাই। তাই ঝটপট শর্ত পালন করে নিজেকে জীবন্ত মমি হওয়া থেকে মুক্ত করো, নইলে। এই না 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 না, আমি আপনার শর্তে রাজি, কিন্তু আপনি তো একটা শর্ত মানতে বলেছেন, তাই আমি একটাই মানবো। মানে? মানে আমি আপনাকে শুধু আই লাভ ইউ বলবো, কিন্তু চুমু দিতে পারবো না। আমি প্রথম শর্তটাই মানবো। ওকে, শুরু করি। মেহরান নীলিমার দুই বাহু ধরে কাছে টেনে চেঁচিয়ে বলে উঠল, এই লিসেন, আমার রাগ উঠিও না। যেটা করতে বলেছি সেটাই করো, আর কথাটা আমি এক বাক্যে বলেছি। সো শর্ত একটাই ছিল। এনিওয়ে, তাড়াতাড়ি করো। হুশ। আজীব ব্যাপার তো, এক বাক্যে তো কত কথাই বলা যায়, তাই বলে। আর একটা কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। মেহরানের ধমক শুনে নীলিমা এবার ভয়ে কাচুমাচু হয়ে গেল। ভাবলো, একবার মিথ্যা আই লাভ ইউ আর একটা চুমোই তো, এটা কোনো ব্যাপার না। কিন্তু এই সাইকো আমার অমূল্য চুমোটা নিয়ে যাবে, যেটা এতদিন আমি আমার অজানা স্বামীর জন্যে যত্ন করে রেখেছিলাম। দূর, কি ভাবছি, সামনেই তো আমার সাইকো স্বামী বসে আছে। অত শত না ভেবে শর্তটা মেনেই নেই। পরে এই খারুসটাকে আমি দেখে নিব। আমার নামও আফরিন নীলিমা চৌধুরী। এইসব ভেবে সামনে তাকিয়ে দেখে মেহরানের উষ্ণ নিঃশ্বাস ওর মুখের কাছে পড়ছে। মেহরান নীলিমার খুব কাছে এসে চোখ বন্ধ করে আছে। সেটা দেখে নীলিমার তো দম বন্ধ হওয়ার মতো অবস্থা হয়ে গেল। বুকের ধুকপুকানিটা যেন দ্বিগুণ বেড়ে গেল। কি হলো ব্লুবার্ড, এত দেরি করছো কেন? আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে শর্ত পূরণ না করলে। নীলিমা আর কিছু বলতে দিল না। ঝটপট মেহরানকে আই লাভ ইউ বলে ডান গালে একটা চুমু দিয়ে দৌড় দিল। চোখ খুলে নীলিমাকে সামনে দেখতে না পেয়ে মেহরান হো হো করে হেসে উঠল। আনমনি বলে উঠল, মাই লিটিল ব্লুবার্ড, তোমার এত কাছাকাছি এসেছিলাম তোমার হৃদস্পন্দন অনুভব করতে। আর আমি খুব ভালোভাবে জানি যে কোনো কিছুর আঘাতকে খুব ভয় পাও। সেখানে জীবন্ত মমি হওয়া তো অনেক দূরের ব্যাপার। তোমাকে এত কাছে আনার জন্যই তো এত আয়োজন ব্লুবার্ড, আমার ব্লুবার্ড। এইদিকে এক দৌড়ে রুমে এসে হাঁপাচ্ছে নীলিমা। এসির বাতাসটাও ভালো লাগছে না, তাই দৌড়ে চলে গেল ব্যালকনিতে। এখন ব্যালকনিতে আসা ঠান্ডা বাতাসটা ওর খুব ভালো লাগছে। নীলিমা ভাবছে, আচ্ছা, ওই সাইকোটা আমায় এরকম শর্ত কেন দিল? অন্য কোনো শর্তও দিতে পারতো, যেমন কান ধরে উঠবস করা, ঠান্ডা পানিতে সাঁতার কাটা, সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকা, আরো কত কিছু। কিন্তু ওই লুচু সাইকোটা আমায় আই লাভ ইউ বলে কিস করতে বলল। হাউ ফানি! আরে আরে, কি ভাবছি আমি? ওই পাগলটার মাথায় তো অনেক বুদ্ধি। কিভাবে আমার থেকে চুমু খেয়ে আমায় নাস্তা নাবুদ করে ছাড়লো, বেশরম বেটা, আস্ত একটা জল্লাদ। এইসব ভাবতে নাসারন্ধ্রে বিরিয়ানির সুঘ্রাণ ভেসে আসলো। পাশে তাকিয়ে দেখলো মেহরান হাতে প্লেট ভর্তি বিরিয়ানি নিয়ে দাঁড়িয়ে আছে। ঠোঁটে লেগে আছে মুচকে হাসে। নীলিমা মেহরানের হাসির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে ভাবছে, এই লোকটার হাসি এত মোহনীয় কেন? এত সুন্দর হাসিও কারো হয়? হাসলে গালে টোলও পড়ে। আগে দেখতাম মেয়েদের গালে টোল পড়লে অনেক বেশি আকর্ষণীয় লাগে, এখন দেখছি এই খাটাস প্যাটার গালে টোল পড়াতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। এই যে ভাবুক রানী, প্রথমে তো একাধারে আমাকে গালাগালি করলে, এখন আবার মুগ্ধ হয়ে আমার দিকে তাকিয়ে আমার টোল পড়া হাসি দেখছো। এমন করে তাকিয়ে থাকলে এখন কিন্তু খাওয়া দাওয়া বাদ দিয়ে স্বামীর ফরজ হকটা আদায় করে নিব। ভ্রুচূড়া নাচিয়ে কথাগুলো বলল মেহরান। মেহরানের এমন কথায় নীলিমা হকচকিয়ে উঠল। তীক্ষ্ণ দৃষ্টিতে মেহরানের দিকে তাকিয়ে মনে মনে বলল, বেশরম ঠোঁটকাটা লোক একটা। এখন খাবি নাকি আমি সব খেয়ে ফেলবো? আমার খুব ক্ষুধা লেগেছে। আহ, কি সুন্দর ঘ্রাণ বিরিয়ানির। আমি যে এত সুন্দর রান্না করতে পারি সেটা নিজেরও জানা ছিল না। এটা আপনি রান্না করেছেন? বিস্ময়কর কণ্ঠে জিজ্ঞেস করলো নীলিমা। হ্যাঁ নয় হ্যাঁ বলো। হ্যাঁ, এটা আমি রান্না করেছি। কেন, এতদিন যাবত তো আমার করা রান্নাই খাচ্ছ, আজ এত অবাক হওয়ার কি আছে? না মানে আপনি বিরিয়ানিও রান্না করতে পারেন? না, আগে কখনো ট্রাই করিনি, আজ ফার্স্ট ট্রাই করলাম, তাও আবার ইউটিউব দেখে। কারো খুব প্রিয় খাবার এটা। লোকটা কি আমার কথা বলছে? কিন্তু সে জানলো কিভাবে যে বিরিয়ানি আমার ভীষণ প্রিয়? ও, সে তো বলেছে আমাকে নাকি মুখস্থ করেছে।
সো জানতেই পারে, কিন্তু আমি তার হাতের বিরিয়ানি কিছুতেই খাবো না। সে আমার ফ্রেন্ডকে মেরেছে, তার উপর আমাকে জীবন্ত মমি বানাতে চেয়েছে, এখন আবার দরদ দেখাতে এসেছে। যদিও বিরিয়ানি আমার খুব প্রিয়, তবুও আজ নিজেকে সামলে রাখবো, এটা আমার চ্যালেঞ্জ। নীলিমা মুখ ভেঙচি দিয়ে বলল, আপনার ওই জঘন্য বিরিয়ানি আপনিই খান, আমি খাবো না, আমি এখন ঘুমাবো। মা, এটা আবার কেমন কথা? তুমি তো বিরিয়ানি টেস্টও করলে না, তাতেই জঘন্য খেতাব দিয়ে দিলে। নাকি আমি রান্না করেছি দেখে খেতে চাইছো না? মেহরান ভ্রু নাচিয়ে কথাটা জিজ্ঞেস করল। এই লোকটা মাইন্ড রিডার নাকি? মনের কথা বলার আগেই বুঝে ফেলে। যাই হোক, আমি আমার কথায় অটল থাকবো। আমি এখন এই অসভ্য লোকটার সাথে কথাও বলবো না, চুপ করে থাকবো, দেখি কতক্ষণ বকবক করতে পারে। মেহরান নীলিমার ভাবমূর্তি দেখে বুঝে ফেললো ও কি করতে চাইছে, তাই বাঁকা হাসি দিয়ে বলল, ফাইন, তুমি না খেলে তো কিছু করার নেই, আমি একাই খাই। এই বলে মেহরান রুমে চলে গেল। বিছানায় বসে পায়ের ওপর পা তুলে বসে খেতে লাগলো আর বলতে লাগলো, আহ, কি সুস্বাদু হয়েছে খেতে। এত সুন্দর করে মনে হয় রেস্টুরেন্টেও রান্না করতে পারে না। মেহরানের এই কথা শুনে নীলিমার সকল চ্যালেঞ্জ যেন ধুলোয় মিশে গেল। মনে মনে ভাবলো, এটা আমি কি বোকামি করছি? প্রথমত, আমি এই লোকের রান্না 15 দিন যাবৎ খাচ্ছি। দ্বিতীয়ত, আজ সেই সকালে খেয়েছি, সারাদিনে আর কিছুই খাইনি। এখন আমার ভীষণ ক্ষুধা লেগেছে, আমি তো ক্ষুধা সহ্যই করতে পারি না। তার উপর আজ ওই খারজটা আমার প্রিয় বিরিয়ানি রান্না করেছে, আর আমি বোকার মতো এটা না খাওয়ার চ্যালেঞ্জ করছি। ও সেই মিউ নীলিমা, তুই আস্ত একটা মাথা মোটা। যাই গিয়ে সাইকোটার সামনে গিয়ে বসি, সামনে গেলেই সাধবে। প্রথমে দুবার না করে তৃতীয়বারের সময় খাবো। যাই হোক, পেটের মধ্যে ক্ষুধায় চুচু করছে, যতই হোক খিদায় পেটের মধ্যে চুচু করছে, তার উপর আমার সাথের বিরিয়ানি। যেই ভাবা সেই কাজ। নীলিমা ব্যালকনি থেকে রুমে গিয়ে মেহরানের সামনে মাথা নিচু করে বসলো। মেহরান আর চোখে একবার নীলিমাকে দেখে দুষ্ট হাসি দিয়ে আবার খেতে লাগলো। নীলিমা মেহরানের দিকে একবার তাকিয়ে দেখলো মেহরান মনে সুখে খাচ্ছে, এমন ভাবে খাচ্ছে যেন পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার বিরিয়ানি। নীলিমা এক মনে ভাবছে, কি বদলোকটা দেখি কিছুই বলছে না, আমার সামনে কিভাবে হাম হাম করে খাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি প্লেটটা ছো মেরে নিয়ে আসি। উফ। নীলিমা আবারও মাথা নিচু করে বসে রইল, হাতের সাথে হাত ঘষে। মেহরান নীলিমার দিকে তাকিয়ে লক্ষ্য করলো ওর অবস্থা এমন যে আরেকবার সাথেই খাইব, এই ভেবে পিছেল হাসলো মেহরান। তারপর চুপচাপ খেয়ে প্লেট নিয়ে চলে গেল। নীলিমা হা করে তাকিয়ে থাকলো মেহরানের চলে যাওয়ার দিকে। ও ভাবতেও পারেনি মেহরান ওকে না সেধে এইভাবে চলে যাবে। নীলিমা মনে মনে অজস্র গালি দিতে থাকলো মেহরানকে। এরই মধ্যে সামনে তাকিয়ে দেখলো টেবিলে প্লেট ভর্তি বিরিয়ানি। সামনে তাকালো নীলিমা। তখন এমনভাবে আমার খাওয়ার দিকে বদনজর দিচ্ছিলে, ভাবলাম আমার নিজের যান বাঁচানো ফরজ, তাই তোমার খেতাব দেওয়া এই জঘন্য বিরিয়ানি নিয়ে হাজির হলাম। এখন এগুলো খেয়ে তোমার ওই বদনজর থেকে আমাকে রক্ষা করো। মেহরানের কথা শুনে নীলিমার রাগে ফুসফুস করতে লাগলো। সাপের মতো ফোঁস না করে খেয়ে নাও, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, না খেলে। আর কিছু বলার আগে নীলিমা প্লেট নিয়ে খাওয়া শুরু করলো। নীলিমা এমন ভাবে খাচ্ছে যেন কতদিনের অভুক্ত। মেহরান নীলিমাকে দেখে ঠোঁট টিপে হাসছে আর মনে মনে বলছে, আমি জানি তুমি ক্ষুধা একদম সহ্য করতে পারো না, তার উপর তোমার ফেভারিট বিরিয়ানি রান্না করেছি, প্রথমে আমাকে ইগনোর করবে এটাও জানতাম, তাই তো এই নিনজা টেকনিক প্রয়োগ করলাম। নীলিমা খাবার খাচ্ছে আর মনে মনে ভাবছে, সাইকোটা সত্যিই দারুণ রান্না করেছে, বিরিয়ানিটা অসাধারণ হয়েছে, কিন্তু আমি সেটা কিছুতেই স্বীকার করব না, আমি শুধু খাবো। মেহরান নীলিমার খাওয়া দেখে ঠোঁট টিপে হেসে বলল, আরে বাহ, আমার হাতের জঘন্য বিরিয়ানি রেসিপি যে কেউ এত হামহাম করে খেতে পারে এটা আমার জানা ছিল না। এনিওয়ে, তুমি খুব পেটুক, এটা কিন্তু মানতেই হবে। যেভাবে হাঁসের মতো গপ গপ করে খাচ্ছ, কবে যেন ক্ষুধার কষ্টে আমাকেই খেয়ে ফেলো। নীলিমা রাগে দুঃখ করে বলল, দেখুন, আমি কিন্তু খুব রেগে যাব, আর রেগে গেলে আমার খুব ক্ষুধা লাগে, তাই তো? মানে আপনি জানলেন কিভাবে? উফ ব্লুবার্ড, তোমাকে কতবার বলেছি যে তোমার থেকেও তোমার সম্পর্কে আমি বেশি জানি, কিন্তু একটা কথা ভেবে খুব হাসি পাচ্ছে। এতদিন জানতাম মেয়েরা রেগে গেলে 2-3 দিন না খেয়ে থাকে, অথচ তুমি তার বিপরীত। তবে একটা জিনিস ভেবে খুব অবাক হলাম, এত পেটুক হয়েও তুমি এতটা ফিট থাকো কিভাবে? স্লিম বডি, মেদহীন পেট, জিরো ফি। স্টপ স্টপ স্টপ,
প্লিজ, আপনার কি ঠোঁট কাটা টাইপ কথা না বললে ভালো লাগে না? আচ্ছা, আমার এখন খুব ক্লান্ত লাগছে, এখন আমি ঘুমাবো। প্লিজ আপনি এখান থেকে চলে যান। আমার তো এটাও জানার কথা যে আমার ঘুম পেলে সাথে সাথে ঘুমাতে হয়, নইলে আমি ঠিক থাকতে পারি না। এটাও জানি যে তুমি ঘুমালে তোমাকে জড়িয়ে ধরে লিপ কিস করলেও তুমি টের পাও না। মেহরানের এহেন কথায় নীলিমা যেন এক শক খেল। ভ্রুজরা কুচকে বলল, মানে কি সব বাজে বাজে কথা বলছেন? আমাকে ঘুমের মধ্যে কে চুমু দিবে? আজ পর্যন্ত কোনো ছেলে আমাকে বাজেভাবে টাচ করেনি। মেহরান ফিচেল হেসে বলল, কি একবারও বলেছি যে তোমাকে অন্য কেউ টাচ করেছে? আমি তো প্র্যাকটিক্যালি করেছি, তাই বললাম। নীলিমা যেন অবাকের শীর্ষে পৌঁছল। মেহরানের দিকে তীক্ষ্ণ চাহনিতেই বলল, আপনি আমার ইজ্জত মান সব শেষ করে দিলেন। আমি আপনার নামে শ্লীলতাহীনতার মামলা করব। আমি আপনার নামে শ্লীলতাহানির মামলা দেব, নির্লজ্জ বেহায়া পুরুষ। হাউ ফানি সুইটহার্ট। আমি আমার বউকে যা খুশি বলবো তা করব, তাতে এত দ্বিধাদ্বন্দ্বের কি আছে? আর নির্লজ্জের মতো কি করেছি? আচ্ছা, এই টাইপের ন্যাকা কথা কোথায় শিখেছো? সিরিয়াল দেখে নাকি আমার শাশু মমের থেকে? নীলিমা অবাক হয়ে বলল, শাশু মানে? শাশু মম মানে আমার শাশুড়ি মা। আসলে তার সাথে এই আদরের নামটা একদম যায় না। কি বলতো, এই নামটার মধ্যে একটা মায়া কাজ করে। উনি যেহেতু বিদেশে থাকেন তাই তার জন্য এই ছোট্ট নামটাই প্রযোজ্য, শাশু মম। আর শোনো, তুমি অ্যাডাল্ট মেয়ে, জীবনটাকে সিনেমার মতো না ভেবে রিয়েল লাইফে আসো। স্বামী স্ত্রীর মধ্যে ফিজিক্যাল রিলেশন হলে কোনো পাপ হয় না। সেখানে এখন পর্যন্ত আমি তোমার সাথে কিছুই করিনি। এতদিন তোমাকে অনেক সময় দিয়েছি আর নিজেকেও প্রিপেয়ার করেছি বাকি জীবনটা কিভাবে সুন্দর করে কাটাবো সেজন্য। সব প্ল্যান শেষ, এখন শুধু প্র্যাকটিক্যালি হওয়া বাকি। তোমার হাতে তোমার ফাইনাল এক্সাম শেষ হওয়া পর্যন্ত সময় আছে, অর্থাৎ আর মাত্র 1.5 মাস সময় আছে। এর মধ্যে তুমি নিজেকে প্রিপেয়ার করবে, নইলে আমি ফোর্স করতে বাধ্য হব। কারণ তোমার থেকে এক একটা মুহূর্ত দূরে থাকাও আমার জন্য অধিক যন্ত্রণাদায়ক। আজ তোমার এক বন্ধু তোমাকে স্পর্শ করেছে, কাল আরেক বন্ধু স্পর্শ করবে, এটা আমি কখনোই সহ্য করব না। আর এখন থেকে তুমি আমার সাথে আমার রুমে ঘুমাবে, কোনো দ্বিমত করলেও আমি শুনবো না। ফোর্স করার আগে ঘুমাবে, চলো। বলে মেহরান নীলিমার হাত ধরে টেনে তার রুমে নিয়ে গেল। ফোর্স করবেন না বলেও তো ফোর্স করছেন। সব কিছুই তো আমার ইচ্ছের বিরুদ্ধেই করছেন। যতই পারেন করে নিন, একদিন আমারও সুযোগ আসবে। মনে মনে বিড়বিড় করে কথাগুলো বলল নীলিমা। এই প্রথম নীলিমা মেহরানের রুমে এলো। এর আগে তার রুমে আসা হয়নি, কারণ বিয়ের পর থেকে মেহরান নীলিমাকে উপরে মেহরানের পাশের রুমে আটকে রেখেছিল। আর বাসাটা ডুপ্লেক্স হওয়ায় নীলিমা পালানোর সুযোগ পায়নি। তাছাড়া পুরো বাড়িতে সিসি ক্যামেরা থাকায় নীলিমা তার কোনো বুদ্ধিকেই কাজে লাগাতে পারেনি। এই কয়েকদিনে মেহরান নীলিমাকে ওর অনুভূতিগুলো অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু নীলিমা কোনো কথাই বলেনি, উল্টো পালাই পালাই করেছে। সামনে ফাইনাল এক্সাম থাকায় নীলিমা মেহরানকে অনেক অনুরোধ করে ইউনিভার্সিটিতে যায়। তারপর যা হওয়ার হয়েই গেল। নীলিমার ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় হিসেবে কমফোর্টার গায়ে জড়িয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়লো। মেহরান সেটা দেখে মুচকি এসে ল্যাপটপে কাজ করতে লাগলো। কিছুক্ষণ কাজ করে ল্যাপটপ বন্ধ করে মেহরান নীলিমার পাশে শুয়ে কম্পিউটারের মধ্যে হাত ঢুকিয়ে নীলিমাকে জড়িয়ে ধরল। মেহরানের শক্ত হাতের স্পর্শ নীলিমার পেটের উপর অনুভব করতেই কিঞ্চিত কেঁপে উঠল। কণ্ঠে তেজ নিয়ে বলল, দেখুন, আমাকে আপনার রুমে জোর করে নিয়ে এসেছেন বলে যা খুশি তাই করবেন, সেটা আমি একদম বরদাস্ত করব না। আর আপনার সাহস হলো কি করে আমাকে জড়িয়ে ধরার, তাও আবার খালি গায়ে? তাহলে কি পুরোটা খুলে ফেলবো? তুমি বললে এখনই করতে রাজি আছি। নীলিমা এবার মেহরানের দিকে ফিরে তার মুখ চেপে ধরে বলল, প্লিজ আমাকে ওই ঠোঁটকাটা মুখটা, প্লিজ আপনার ঠোঁটকাটা মুখটা বন্ধ করে আমাকে ঘুমাতে দিন। আমি আপনার কথা শুনেছি, এখন আপনিও আমার কথা শুনবেন। কথাগুলো বলেই নীলিমা অপর পাশে রইল। মেহরান মুখে দুষ্ট হাসি ঝুলিয়ে আবারও একইভাবে নীলিমাকে জড়িয়ে ধরল, তবে আগের থেকে আরো শক্ত করে। নীলিমা এবার রেগে প্রচন্ডী হয়ে গেল। কমফোর্টার সরিয়ে উঠে বসে বলা শুরু করলো, কি শুরু করেছেন এইসব? আপনি কি আমাকে ঘুমাতে দিবেন না? তাহলে আমি অন্য রুমে চলে যাই। এই বলে নীলিমা বিছানা থেকে নামতে নিলেই মেহরান নীলিমার হাত টেনে এক ঝটকায় তার বুকের উপর ফেলল। বুকের সাথে নীলিমার মাথা চেপে ধরে বলল, ব্লুবার্ড,
আমার হার্টবিট অনুভব করো। তুমি এখান থেকে চলে গেলে আমার হার্টবিট মিস হয়ে যাবে। তাই জেনে শুনে নিজের ক্ষতি কখনোই করব না। তাই বাহানা না করে চুপচাপ আমার বুকে ঘুমিয়ে পড়ো। আর গরমের মধ্যেও যে তোমার কমফোর্ট আর গায়ে দেওয়ার অভ্যাস আছে এটাও আমি জানি। নীলিমা মেহরানের দিকে মুখ তুলিয়ে তাকিয়ে বলল, আর কি কি জানেন আপনি? এখন যে আমি খুব বিরক্ত বোধ করছি এটা জানেন আপনি? এটাও জানি। চিন্তার কিছু নেই। প্রথম প্রথম সবারই একটু আনইজি লাগে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। একসময় এমন হবে যে তুমি আমার বুক ছাড়া ঘুমাতেই চাইবে না। ততদিনে অবশ্য আমাদের মাঝে লিটল প্রিন্সেস চলে আসবে। বাট ডোন্ট ওয়ারি, আমি ম্যানেজ করে নেব। নীলিমা মনে মনে বলছে, এই পাগলটা দেখছি বাচ্চা পর্যন্ত চলে গেছে। যেখানে আমি ওনাকে কখনো মেনেই নেব না, সেখানে আমি নাকি তার এই পাথরের মতো শক্ত বুকে ঘুমাতে চাইবো? কখনোই না, মরে গেলেও না। হয়েছে, আমাকে বোকা বাদ দিয়ে এখন ঘুমিয়ে পড়ো, নইলে তোমার এই নরম তুলতুলে শরীরটাকে স্যান্ডউইচ বানিয়ে খেতে আমার বেশি সময় লাগবে না। আর হ্যাঁ, জোরাজোরি করলে আমি আরও শক্ত করে জড়িয়ে ধরব। তখন অনুরোধ করলেও কাজ হবে না। বোঝই তো, আমি পুরুষ মানুষ আর তুমি নরম তুলতুলে ব্লুবার্ড। সো এখন ঘুমাও। সকালে আমার অফিসে যেতে হবে, ইম্পর্টেন্ট মিটিং আছে। নীলিমা মনে মনে বলল, ইস, আসছে আমার পুরুষ মানুষ। শালা তুই তো একটা সাইকো, আমার জীবনটাকে তেজপাতা বানিয়ে দিলি। ধুর, এসব আমি কি ভাবছি? চাইলেই জীবনটাকে আবার সুন্দর করে গড়ে তুলতে পারবো, তবে এই সাইকোর কাছ থেকে অনেক দূরে পালিয়ে গিয়ে। কিন্তু কিভাবে কি করব এখন এসব ভেবে আমি আর সাইকো হতে চাই না। দেখা যাবে ঘরের মধ্যে দুই পাগলের মেলা বসবে। আপাতত এই সাইকোটার পাথর বুকে ঘুমাই। ঘুম দেই। যদিও নরম তুলতুলে বালিশ ছাড়া ঘুমাতে পারি না, তাতে কি, ক্লান্তির ঘুম রাস্তার পাশেও খুব সুন্দর হয়। নইলে ফুটপাতে থাকা মানুষগুলো এত কোলাহল, গাড়ির হর্ন থাকার পরেও বেঘরে ঘুমাতে পারতো না। যেই ভাবা সেই কাজ। নীলিমা চোখ বুঝতেই ঘুমের দেশে পাড়ি জমালো। নীলিমার সারা শব্দ না পেয়ে মেহরান বুঝতে পারলো যে সে ঘুমিয়ে গিয়েছে। মেহরান নীলিমার মাথায় আলতো করে চুমু দিয়ে এক মনে বলল, আমার থেকে পালিয়ে যাওয়ার চিন্তা মাথায় আনলেও ঝেড়ে ফেলো ব্লুবার্ড। তোমার এমন অবস্থা করব যে আমার থেকে পালানোর কথা কখনো মাথায় আনতে পারবে না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কথাগুলো ভেবেই মেহরান তার লোমশ বুকে নীলিমার উষ্ণ নিঃশ্বাস অনুভব করতে করতে ঘুমিয়ে গেল। সকাল 9:30। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল নীলিমার। যদিও অ্যালার্মের শব্দটা আসতে ছিল, তবুও নীলিমার খুব সকালে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করার অভ্যাস। কিন্তু এখন তো অনেক বেলা হয়েছে। ভাবতেই নীলিমা উঠতে নিলেই দেখলো একটু নড়তে পারছে না। তার উপর গালে আর কানে সুরসুরি অনুভব করছে। নীলিমার একটা অভ্যাস আছে, সুরসুরি লাগলে ও খুব জোরে হেসে দেয়। তাই এইবারও তার ব্যতিক্রম হলো না। নীলিমা খিলখিল করে হেসে উঠল। নীলিমার হাসির শব্দে ঘুম ভেঙে গেল মেহরানের। চোখ কষলে নীলিমার দিকে তাকিয়ে ভাবল, সকাল এই মেয়েকে কেউ সকাল সকাল এই মেয়েকে কেউ লাফিং গ্যাস ছুড়লো নাকি? এ তো দেখছি পাগলের মতো হাসছে। মেহরান চোখ কষলে আবার তাকিয়ে হাসির কারণ বুঝতে পেরে নিজেই হেসে দিল। মেহরান নীলিমার মাথায় আলতো করে চুমু দিল। হঠাৎ এই নতুন হয়। নীলিমার হাসি থেমে গিয়ে ধরফড়িয়ে উঠে বসল। পিট পিট করে মেহরানের দিকে তাকিয়ে বলল, এই বুইরা খাটাস, আপনি আমার মাথায় চুমু দিলেন কেন? তুমি যেভাবে 32 পাটি দাঁত বের করে হাসছিলে, এতে আমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল, তাই তোমাকে চুমু দিয়ে হাসি বন্ধ করলাম। আর কি বললে তুমি? আমি বুইরা খাটাস? আমার বয়স 28 বছর, তোমার থেকে মাত্র 7 বছরের বড়। মেয়েরা তো তার স্বামীকে 20 বছরের বড় হলেও বুড়ো বলে না। আর তুমি দেখি এই বয়সেই আমাকে বুড়ো বানিয়ে দিলে। ওকে ফাইন, তোমার সামনে নিজেকে প্রমাণ করতে আমি সর্বদা প্রস্তুত। বুড়োদের তো চামড়া কুচকানো থাকে, আমার জিম করা হাফ বডি তো তুমি দেখেছো। এখন ফুল বডি দেখিয়ে প্রুভ করব যে তোমার হাজবেন্ড কতটা পারফেক্ট। এই বলে মেহরান ওর ট্রাউজারে হাত দিতেই নীলিমা 2 হাত দিয়ে ওর চোখ চেপে ধরে বলল, অসভ্য, নির্লজ্জ, বেহায়া একটা। মেয়ের সামনে এভাবে উদাম হতে
আপনার লজ্জা করে না? ছি ছি ছি। উফ, আবার সেই ফিল্মি ডায়লগ শুরু হয়ে গেল। তুমি তো দেখি ফিল্ম করলে বেস্ট ড্রামা কুইন হতে। তুমি আমার বৈধ বউ, তোমার সামনে জামা কাপড় খুলতে কিসের লজ্জা? আর লজ্জা তো নারীর ভূষণ। পুরুষরা এত লজ্জা পেলে তোমাদের মতো লাজুক লতাদের হ্যান্ডেল করবে কিভাবে? তখন তো ঠিকই লুজার বলে বদনাম করবে। তবে তুমি চাইলে এক মুহূর্তেই তোমার লজ্জা ভেঙে দিতে পারি। কি করব? নীলিমা চোখের ওপর থেকে হাত সরিয়ে বলল, আচ্ছা, আপনি কি সবসময় নেগেটিভ চিন্তা ছাড়া আর কিছু করতে পারেন না? যতক্ষণ আমার সামনে থাকে নেগেটিভ কথা বলে আমার মাথাটা নষ্ট করে দেন। আপনি সত্যি একটা নটি বয়। আর তুমি একটা হটি গার্ল, মাই সুইট হট ব্লুবার্ড। মেহরান নীলিমার কানের কাছে এসে ঠাসকি ভয়েসে বলল। নীলিমা এবার কান চিপে ধরে বলল, উফ, প্লিজ থামবেন আপনি। আপনার মতো আমি সাইকো হতে চাই না। আমি এখন ওয়াশরুমে যাব। এখন আবার আমার পিছু পিছু ওয়াশরুমে আসবেন না প্লিজ। এই বলে নীলিমা হন হন করে ওয়াশরুমে চলে গেল। মেহরান ফিচেল হেসে নীলিমার জন্য ব্রেকফাস্ট বানাতে চলে গেল। মেহরানের এই বাসায় আগে 2 জন কাজের লোক ছিল, কিন্তু নীলিমাকে এই বাসায় নিয়ে আসার আগে 2 জনকে অফিসে নিয়ে গিয়েছে, সেখানেই তারা কাজ করে। এরপর থেকে মেহরান নিজেই সব রান্না করে, ক্লিন করে। মেহরান এইগুলোতে অভ্যস্ত, কারণ 12 বছর বয়স থেকেই মেহরান বিদেশে বড় হয়েছে, তাই একা একা কাজ করার অভ্যাস তার আছে। মেহরান নীলিমাকে কারো নজরেই পড়তে দিতে চায় না, তাই নিজেই সব করে। নীলিমা 30 মিনিট শাওয়ার নেওয়ার পর ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো টি টেবিলে পিঠ ভর্তি বিরিয়ানি, কিন্তু গতকালের মতো সুগন্ধ নেই। নীলিমা বিরিয়ানির প্লেট নাকের কাছে নিল খান নেওয়ার জন্য, কিন্তু তাও পেল না। ওর কাছে বিষয়টা খুব অদ্ভুত লাগলো। ও ভাবলো, এটা তো গতকালকের বিরিয়ানি হতেই পারে না। মনে হয় সাইকোটা নতুন করে রান্না করেছে, কিন্তু এমন কেন? কেমন যেন জঘন্য ফ্লেভার পাচ্ছি। না, দেখতে সুন্দর আর না ঘ্রাণ। এইসব ভেবে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নীলিমা মাথার চুলগুলো মুছল। আয়নায় তাকিয়ে দেখলো পেছনে একটি ট্রে নিয়ে মেহরান দাঁড়িয়ে আছে, মুখে সেই পাগল করা মুচকি হাসে। নীলিমা আয়না থেকে চোখ সরিয়ে পেছনে তাকিয়ে বলল, এমন করে দাঁড়িয়ে আছেন কেন? আর খাবার তো এনেছেন, এখন আবার ট্রেতে কি নিয়ে আসলেন? আমার জন্য ওয়েল ফ্রি ভেজিটেবল অ্যান্ড থাই স্যুপ, আর তুমি খাবে বিরিয়ানি। নীলিমা তোয়ালে এক পাশে রেখে বিছানায় বসে পড়ল। সকাল সকাল এসব অয়েল ফ্রি ছাইপাশ গিলতে আপনার আনইজি লাগে না? আমি তো অয়েলি খাবার ছাড়া খেতেই পারি না, যেমন ধরুন বিরিয়ানি। এই বলে নীলিমা বিরিয়ানির প্লেট হাতে নিয়ে এক লুকমা মুখে দিতেই ওর চোখ জোড়া বড় বড় হয়ে গেল। নীলিমার এই অবস্থা দেখে মেহরান ঠোঁট টিপে হাসছে, কোন রকম হাসি আটকে রেখে বলল, আরে আরে, কি হলো তোমার? তোমার চোখ দুটো অমন রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল কেন? ও, মনে হয় খাবার গলায় গিয়ে ঠেকেছে। আহ, তুমিও না এখনো বাচ্চাই রয়ে গেলে। খাবারটাও ঠিক মতো খেতে পারো না। নাও পানি খাও। নীলিমা পুরো লোকমাটাই মুখ থেকে ফেলে দিয়ে গ্লাসে থাকা পানি ঢকঢক করে গিলে ফেলল। নীলিমার চোখ মুখ লাল হয়ে গেছে, ওকে দেখতে পুরো রেড চেরি ফলের মতো লাগছে। মেহরানের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলল, এটি কি রান্না করছেন আপনি? এরকম জঘন্য বিরিয়ানি আমি কখনো খাইনি। আর তো ঝাল দিয়েছেন কেন? আপনি জানেন না আমি বেশি ঝাল একদম খেতে পারি না? কেন জান পাখি? এই জঘন্য বিরিয়ানি তো তুমি গতকাল রাতে গোগ্রাসে গিলছিলে, তাই তো আজ কত কষ্ট করে আবার বিরিয়ানি রান্না করলাম। তাহলে আজ কি সমস্যা হলো? সমস্যার কথা বলছেন? কালকের বিরিয়ানির সাথে আজকেরটার রাত দিন তফাৎ। কালকের বিরিয়ানি ছিল রেস্টুরেন্ট ফেল, আর আজকেরটা মনে হয় কোনো পশু পাখিও মুখে দিতে পারবে না। ছি! মেহরান নীলিমার কথা শুনে হু হু করে হেসে দিয়ে বলল, ও, এই ব্যাপার। এর মানে তুমি স্বীকার করছো যে গতকালকের বিরিয়ানিটা বেস্ট ছিল। তাহলে গতকাল রাতে তো জঘন্য বিরিয়ানি বলে চিৎকার করছিলে। এই মিথ্যাটা না বললে আজ এটা খেতে হতো না। এর মানে আপনি ইচ্ছে করে আমার জন্য এটা রান্না করেছেন? গতকাল ওই কথা বলেছি তাই আমাকে শাস্তি দেওয়ার জন্য? আমি যাদের ভালোবাসি তাদের কখনোই শাস্তি দেই না, তবে শর্ত দেই। আর এখন তোমাকে আমার যে কোনো একটা শর্ত মানতে হবে। হয় এই বিরিয়ানি খাবে, নইলে
ওয়াশরুমে গিয়ে আমাকে সুন্দর করে গোসল করিয়ে দিতে হবে। আপনি কি ছোট বাচ্চা নাকি যে আপনাকে গোসল করিয়ে দিতে হবে? আমি পারবো না। মুখ ভেঙচি দিয়ে বলল নীলিমা। তাহলে আর কি করার, এই বিরিয়ানি খাও। আর খেতে না চাইলে কিভাবে খাওয়াতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এখন সিদ্ধান্ত তোমার। নীলিমা একবার ওই বিরিয়ানির দিকে তাকিয়ে নাক মুখ কুচকে ফেলল। ভাবল, এই সাইকোটা চাইলেই ওই জঘন্য বিরিয়ানি আমায় গিলাতে পারবে। এর থেকে ভালো তার দ্বিতীয় শর্তটাই মেনে নিই। গোসল করানো তো আর কোনো ব্যাপার না, পানি ঢেলে দিলেই হয়ে যাবে। কিন্তু এই পচা লোকটার শরীর আমার দেখতে হবে, এটা ভাবতে তো গা ঘিনঘিন করছে। উফ। ভাবুক রানী, ভাবনা হয়ে গেলে এবার ওয়াশরুমে আসুন। আমি বুঝতে পেরেছি আপনি ওটা খাবেন না, সো ফলো মি। নীলিমা মেহরানের পিছু পিছু ওয়াশরুমে গেল। মেহরান শাওয়ার অন করে নিচের শরীর ভিজিয়ে নিল। তাকে ডেকে বলল, এইবার বডি স্ক্রাবার দিয়ে আমার শরীর ঘষে দাও। আজব তো, আমি এটা কেন করব? পানি ঢাললেই তো হয়ে যাবে। ও মা, তুমি কি নিজের শরীরেও এমন ঘষা মাজা ছাড়া পানি ঢেলে ফেলো? না না, তা কেন করব? কিন্তু আমি আপনার শরীরে হাত দিতে পারবো না। ওকে, তাহলে চলো তোমাকে বিরিয়ানি খাইয়ে দেই। এই না না, আমি রাজি। এই বলে নীলিমা স্ক্রাবার দিয়ে মেহরানের পিঠে ঘষতে লাগলো। এমন করে ঘষছো যেন ছোট পিঁপড়া দৌড়াচ্ছে। তোমাকে দেখছি গোসল করানোর ট্রেনিং দিতে হবে। সমস্যা নেই, আমি শিখিয়ে দিব। নীলিমা এইবার রেগে মেগে ফায়ার হয়ে জোরে জোরে ঘষা শুরু করলো। মেহরান ব্যথা পেয়ে বলল, উফ, তুমি শরীর ঘষছো নাকি সিরিজ কাগজ দিয়ে দেয়াল ঘষছো? নীলিমা এবার রেগে মেগে ফায়ার হয়ে স্ক্রাবারটাই নিচে ফেলে ওয়াশরুম থেকে চলে গেল। মেহরান সেদিকে তাকিয়ে মুচকে হেসে শাওয়ার নিতে লাগলো। শাওয়ার থেকে বেরিয়ে মেহরান দেখলো নীলিমা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মেহরান মুচকে হেসে কভার থেকে ফর্মাল ড্রেস নিয়ে রেডি হয়ে নিল। অফিসে যাওয়ার আগে ব্যালকনিতে গিয়ে নীলিমাকে জড়িয়ে ধরে নীলিমার ঘাড়ের পেছনে মিশমিশে কালো তিলটায় একটা গভীর চুমু দিয়ে বলল, পুরো শর্তটা কিন্তু এখনো পূরণ করনি। ফিরে এসে শুতে আসলে পূরণ করব। ডাইনিং টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিও। সন্ধ্যায় কিউট একটা শর্ত নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ আমার কিউটুস পেটুক বউ। মেহরান নীলিমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই চলে গেল। নীলিমা পেছনে ফিরে হাঁ করে তাকিয়ে রইল। আকস্মিক ঘটনায় পুরো বোকা বনে গেল। এত বড় বাসায় নীলিমার একটু সময় কাটছিল না। দুপুরে খেয়ে কিছুক্ষণ ঘুমিয়েছিল। তারপর বিকেলের দিকে বাগানে হাঁটাহাঁটি করে রুমে এসে আবার বোরিং লাগছিল। নীলিমা ব্যালকনিতে গিয়ে দেখলো আকাশে মেঘ জমেছে। মেঘগুলো একটু স্থির থাকছে না, আকাশের বুকে নিশ্চিন্তে ভেসে বেড়াচ্ছে। নীলিমার মন চাইছে ও যদি ওই নীলাকাশে মেঘ হয়ে ভেসে বেড়াতে পারতো কত ভালো লাগতো। ছোটবেলা থেকে নীলিমা প্রকৃতি প্রেমী। ও যেটা সুন্দর দেখে সেটাই ওর হতে মনে চায়। হঠাৎ নীলিমার ব্যালকনির এক কর্নারে নজর গেল। কর্নারের দেয়ালে একটা গিটার ঝোলানো। ব্যালকনিটা বেশ বড়, তাই বৃষ্টির পানি আসার সম্ভাবনা নেই। নীলিমা দেয়ালের কর্নার থেকে গিটারটা নামিয়ে মনে মনে ভাবছে, গিটারটা তো একদম ইউনিক, নীল রঙের গিটার। আচ্ছা, ওই সাইকোটার কি নীল কালার খুব প্রিয়? ওনার রুমের দেওয়ালগুলো নীল, কাভার নীল, এখন দেখছি গিটারও নীল। সে যাই হোক, সাইকোটা মনে হয় গান জানে, তাই তো গিটারটা ওনার ব্যালকনিতে। ইস, এই মেঘলা বিকেলে একটা রোমান্টিক গান শুনতে পারলে দারুণ হতো। কিন্তু এই বাসায় না আছে টিভি আর না আছে ফোন। খাটাস বেটা আমার ফোনটাও নিয়ে গেছে। এক কাজ করি, ছাদে যাই। আকাশে এত মেঘ, মনে হয় একটু পর বৃষ্টি নামবে। ওই খারুসটা আস্তে আস্তে সন্ধ্যা হবে। এই সুযোগে ছাদে গিয়ে মনের সুখে ভিজবো। অনেক দিন তো হলো খোলা আকাশের নিচে মন ভরে নিঃশ্বাস নেওয়া হয় না, সবই বচ্চাটার জন্য। এইসব ভাবতে ভাবতেই এক দূরে ছাদে চলে গেল নীলিমা। ছাদে গিয়ে রেলিং এর কাছে এসে দাঁড়াতে গিটারের টুংটাং শব্দ কানে ভেসে এলো। সেই শব্দ অনুসরণ করে নীলিমা উপর পাশের ছাদে তাকালো। দেখলো একটা ছেলে হাতে গিটার নিয়ে রেলিং এর ওপর বসে আছে আর আঙুল দিয়ে টুংটাং শব্দ উঠছে। আকাশে অতিরিক্ত মেঘ হওয়ার কারণে বিকেলবেলা সন্ধ্যাবেলা রূপ ধারণ করেছে, অর্থাৎ ধরণীতে অনেকটা অন্ধকার নেমে এসেছে। একটু পর যে ভারী বর্ষণ হবে সেটারই আভাস পাওয়া যাচ্ছে। নীলিমা ছেলেটিকে খুব ভালো করে পর্যবেক্ষণ করতে চাইল, কিন্তু গুমোট অন্ধকারের জন্য পারল না।
শুধু এতটুকুই দেখলো ছেলেটা সাদা ফ্রেমের চশমা পরা। চশমাটা এই গুমট অন্ধকারেও চকচক করছে। নীলিমা বরাবরই সাদা ফ্রেমের চশমা পরা ছেলেদের খুব পছন্দ করে। ওর কাছে নাকি চশমা পরিহিত ছেলেদের খুব ইনোসেন্ট আর ব্রিলিয়েন্ট লাগে। নীলিমা এইসব ভাবতেই গিটারের টুংটাং শব্দের সাথে সুরেলা মিষ্টি কণ্ঠ শুনতে পেল। নীলিমা ছেলেটির দিকে তাকালো। ছেলেটা আকাশের দিকে তাকিয়ে গাইতে লাগলো, তুমি এই রোদের মতো, আমি তোমায় মাখছি গো, তুমি এই মেঘের মতো, বৃষ্টির আশায় থাকছি গো, ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষে দেখা না হোক তোমার আমার প্রেমে, আমি কি একাই স্মৃতির বাহক, তুমি সব ভালো আমার, তুমি সব আলো আমার, অন্ধকার তো না, তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। হঠাৎ মেঘ সরে গিয়ে ধরনের বুকে বারে ধারা নেমে এলো। বৃষ্টির পানি মাথায় পড়তে নীলিমার ধ্যান ভাঙল। এতক্ষণ ও যেন গানটার মধ্যেই হারিয়ে যাচ্ছিল। ছেলেটা মনে হয় তার সব আবেগ অনুভূতিগুলো গানটির মধ্যে ঢেলে দিয়েছে, কিন্তু ছাদের দিকে তাকিয়ে দেখলো ছেলেটা কোথাও নেই। নীলিমা রেলিং এর আরেক সাইডে গিয়ে ভালো করে খুঁজল, কিন্তু ছেলেটা নেই। ভাবলো হয়তো বৃষ্টির কারণে চলে গেছে। সবাই তো আর ওর মতো বৃষ্টি বিলাসে না। নীলিমা হলুদ কালার সুতির থ্রি পিস পরেছে। বৃষ্টিতে ভিজে ওর শরীরের ভাঁজগুলো স্পষ্ট হয়ে উঠেছে। পেটে হঠাৎ কারো স্পর্শ পেতেই হকচকিয়ে উঠলো নীলিমা। পেছনে ফিরে তাকাতেই দেখলো মেহরান ঘর লাগা দৃষ্টিতে নীলিমাকে দেখছে। ওর চোখ জোড়া ভয়ঙ্কর রকম লাল। আকাশে বিদ্যুৎ চমকানোতে মেহরানের লাল চোখ জোড়া যেন আরো ভয়ঙ্কর লাগছে। মেহরান কিছুক্ষণ আগে অফিস থেকে এসেছে। রুমে এসে যখন নীলিমাকে না পেল, তার আত্মা যেন বের হয়ে যাওয়ার উপক্রম হলো। পুরো বাসা তন্ন তন্ন করে খুঁজে তার মনে হলো ছাদে খোঁজা হয়নি। মেহরানের হঠাৎ মনে হলো বৃষ্টি নীলিমার খুব পছন্দ, হতে পারে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজছে। তাই মেহরান এক দৌড়ে ছাদে চলে এলো। ছাদে এসে দেখলো নীলিমা বৃষ্টিতে ভিজে জুবুথুবু হয়ে আছে আর অপোজিট ছাদের দিকে বারবার তাকাচ্ছে। মেহরানের একটু খটকা লাগলো, তাই ধীর পায়ে এগিয়ে গিয়ে পেছন থেকে সরাসরি ওর পেটে হাত রাখলো। মেহরান গম্ভীর কণ্ঠে নীলিমাকে প্রশ্ন করলো, এখানে কি করছিলে আর ওই ছাদের দিকে তাকিয়ে কি করছো? মেহরানের এহেন প্রশ্নে নীলিমা ভ্যাবাচেকা খেয়ে গেল। ভাবলো এই সাইকোটা কিভাবে দেখলো আমি ওই ছাদের দিকে তাকিয়েছিলাম? নিশ্চয়ই কিছুক্ষণ আগে এসেছে। ভাগ্যিস ছেলেটা চলে গেছে, নইলে আজ বেচারার কপালে দুঃখ ছিল। কি হলো, কিছু বলছো না কেন? না মানে বৃষ্টিতে ভিজছিলাম, তখন পাশের ছাদে চোখ পড়লো। ছাদের ফুল গাছগুলো খুব সুন্দর, তাই তাকিয়েছিলাম। কেন, আমি কি কোথাও তাকাতেও পারবো না? নীলিমার কথাগুলো বলার সময় ওর ঠোঁট জোড়া অনবরত কেঁপে উঠছিল। মেহরান ঠোঁটের কোণে রহস্য করে হাসি ঝুলিয়ে নীলিমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওর ঠোঁট জোড়া দখল করে নিল। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। তারপর কিছু না বলেই নীলিমাকে কোলে তুলে নিয়ে সরাসরি ছাদ থেকে চলে গেল। রুমে গিয়ে নীলিমাকে নামিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হতে বলে নিজেও ফ্রেশ হতে চলে গেল, কারণ মেহরানও পুরাটা ভিজে গেছে। নীলিমা ভাবতেও পারেনি মেহরান এমন কিছু করবে। নীলিমার মাথা যেন কয়েক সেকেন্ডের জন্য হ্যাং হয়ে গেল। আর কিছু না ভেবে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। নীলিমা নিজের ঠোঁট অনবরত খুঁজতে লাগলো আর মনে মনে মেহরানকে অজস্র গালি দিল। ভাবলো মেহরানের সাথে আর একটা কথাও বলবে না। কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। টয়লেট দিয়ে চুল মুছতে মুছতে বেডকনির সামনে এসে দেখলো মেহরান হাতে গিটার নিয়ে দাঁড়িয়ে আছে। নীলিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, আমার গিটারটা তুমি ধরেছিলে ব্লুবার্ড?
নীলিমা ভেবেছিল কথা বলবে না, কিন্তু মেহরানের এমন তীক্ষ্ণ চাহনি কিছুটা ঘাবড়ে গেল। আমতা আমতা করে বলল, ব্যালকনির কর্নারের দেওয়ালে গিটারটা ঝুলানো ছিল, তাই আমি গিটারটা ধরেছিলাম। কেন, আমি কি গিটারটা ধরে বড় কোনো অপরাধ করে ফেলেছি? আমি কি একবারও বলেছি যে তুমি কোনো অপরাধ করেছো? না। ওকে ফাইন, গিটার যখন ধরেছো তখন একটা গান শোনাও। এখন আবার না বলো না। আমি জানি তুমি খুব সুন্দর গান গাইতে পারো, স্কুল কলেজে গানের জন্য ফার্স্ট প্রাইজও পেয়েছো, তাই ভনিতা না করে একটা গান গাও। এই শ্রাবণ মেঘের সন্ধ্যায় তোমার মিষ্টি মুখ থেকে মিষ্টি ভয়েসে গান শুনতে ইচ্ছে করছে। আমি গিটারে সুর ধরছি, তুমি গান ধরো। আপনি বললেই আমি গাইবো নাকি? আমার এখন মুড নেই। মেয়েকে রাগ দেখিয়ে বলল নীলিমা। তোমাকে আমি জিজ্ঞেস করেছি যে তোমার মুড আছে কিনা, আমি বলেছি তাই তুমি গান গাইবে, আর যদি না গাও তাহলে একটা শর্ত আছে। নীলিমা ভ্রু কুঁচকে তাকে জিজ্ঞেস করল। কি শর্ত? মেহরান কিঞ্চিত ঠোঁট প্রসারিত করে বলল, ছাদে দেওয়া লিপকিসে রিপ্লাই দিতে হবে। যেমন করে আমি তোমাকে ডিপলি কিস করেছি, তোমাকেও তেমনভাবে করতে হবে। আর যদি সেটা না পারো তাহলে আজ রাতে অসংখ্য কিসের জন্য রেডি থেকো। এমনিতেই বাইরে বৃষ্টি, আর সামনে তোমার মতো মনমোহিনী, কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। কি শর্তে রাজি তুমি? নীলিমা মনে মনে বলল, এই লুচ্চা বেটার শর্তের জ্বালায় কবে যে আমি পাগল হয়ে যাব। এই খারস বেটাকে লিপ কিস করা তো অসম্ভব, তবে গান তো গাওয়াই যায়। ভিতরে যতই বলি মুড নেই, কিন্তু বাইরের মুষলধারে বৃষ্টি হচ্ছে, মনটাই যেন নেচে উঠছে। তার উপর সামনে গিটার, গান গাওয়ার লোকটাই তো সামলাতে পারছি না। এক কাজ করে রাজি হয়ে যাই। নীলিমা গলা খাকার গিয়ে বলল, আমি রাজি। মেহরান নীলিমার উত্তরটা জানত, তাই ফটাফট বলে উঠল, ওকে, কিন্তু সুন্দর করে গাইতে হবে, ফাটা বাঁশের মতো যেন না হয়। নীলিমা মুখটা হালকা ভেঙচি দিয়ে বলল, ঠিক আছে, আপনি শ্রেয়া ঘোষালের আমার একলা আকাশ গানের সুর ধরুন, ওটা আমার ফেভারিট গান, এটাই গাইবো। মেহরান মুচকে হেসে গিটারের তারে কম্পন তৈরি করলো। নীলিমা চোখ বন্ধ করে ফেলল। নীলিমার আরো একটা স্বভাব হলো, গান গাওয়ার সময় ও কারো দিকে তাকাতে পারে না, তাহলেই হেসে দেয়। গান গাওয়ার সময় ওর নাকি সামনে মানুষ দেখলে খুব হাসি পায়। নীলিমা গান শুরু করলো, আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে।